প্রফেসর দিলারা চৌধুরী, আপনি তো একজন রাষ্ট্রবিজ্ঞানী। আপনার কাছ থেকে শুনতে চাই যে আজকের এই যে ঘটনাটা, মর্মান্তিক ঘটনাটি ঘটলো, আমরা এমন একটা সময় ঘটনাটি ঘটলো যখন আমরা নতুন রাষ্ট্র বিনির্মাণের কথা আমরা বলছি, এবং আপনি ইতিমধ্যেই আপনি বলেছেন এবং আপনি জানেনও যে এটা আসলে অব্যবস্থাপনার জন্যই এই ঘটনাটি ঘটলো। একটি ত্রুটিপূর্ণ বিমান, যুদ্ধ বিমান, আমরা একজন পাইলটকে হারালাম। সেই পাইলটের ত্রুটিপূর্ণ বিমানটি নিয়ে প্রথম তার শেষ সোলো যেটা ছিল, তার প্রশিক্ষণের শেষ দিনে তিনি মারা গেলেন। এখন আমার প্রশ্ন আপনার কাছে যে আমরা কি আসল উদ্যোগ যেগুলো নেয়ার সেগুলোকে নিতে পারলাম? আমরা যে সংস্কারের কথা বলছি, সংস্কারের কথাগুলো বলছি, সেই সংস্কার প্রসঙ্গে আসবো। তা আপনার কি মনে হয় যে যে ভুলগুলো করে গেছেন, যে পাপগুলো করে গেছে পতিত আওয়ামী লীগ, সেই পাপ মোচনের প্রথম কাজটা কি আসলে করা গেছে কিনা? প্রফেসর মাহবুল্লাহ, ডক্টর মাহবুল্লাহ, উনি তো ইকোনমিক্সের ছাত্র, উনি ইকোনমিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে এটা এক্সপ্লেন করলেন আর কি। তো আমি বলবো রাজনীতি থেকে, বিকজ রাজনীতি হলো আসল মূল শক্তি। যা কিছু ঘটে রাষ্ট্রে, মূল চাপিকাঠিটা নাড়ে সেই রাষ্ট্রের রাজনীতিটা। এখন প্রথম কথা উনি বলেছেন যে রাষ্ট্রকে ধরে বুঝে সাজানোর কথা, মানে আপনি ভগ্নাংশ করিয়ে নিয়ে সে রাষ্ট্র গঠন করবেন। আমাদের 5 অগস্টে যেটা হয়েছে সেটা করতে হলে কিন্তু বিপ্লবের দরকার হয়, যেটা চীনে হয়েছে, যেটা সোভিয়েত ইউনিয়নে হয়েছে, যেটা কিউবাতে হয়েছে। সামন্তবাদ ছিল চীনে পুরাপুরি, কিন্তু মাও সেতুং কিন্তু মার্কসের আপনার সেই চিরাচরিত পথে না হেঁটে উনি নতুন থিওরির দ্বারা বিপ্লব ঘটিয়ে পুরানো পচা আফিম খাওয়ার জাতিকে আজকে এখানে নিয়ে এসেছে। সোভিয়েত ইউনিয়নও তাই। সোভিয়েত ইউনিয়ন বেসিক্যালি ওটা একটা আপনার ফিউডাল সোসাইটি ছিল যখন রেভলিউশন হয়। কিউবাতেও তাই, কিন্তু ওখানে বিপ্লব ঘটেছিল। আমাদের এখানে বিপ্লব ঘটেছে, কিন্তু বিপ্লবটা আধা পথে গিয়ে থেমে গেছে। আপনি যেই মুহূর্তে আপনার সেই 72 সংবিধানের আন্ডারে কনস্টিটিউশনের শপথ নিয়েছেন, সেই মুহূর্তে আপনার হাত পা বাঁধা হয়ে গেছে, নাম্বার 1। নাম্বার 2, এই বিপ্লবটাকে কারা ধারণ করেছে? এই বিপ্লবটা ছাত্র জনতা করেছে। ছাত্ররা লিডারশিপে ছিল, কিন্তু জনতা কিন্তু অংশ নিয়েছে। জনতা মানে প্রান্তিক জনগোষ্ঠী। আজকেই যেখানে আমি গেছিলাম বিকালবেলা, যে শহীদদের পরিবার যারা এসছে আর কি, কারো ছেলে, কারো বাবা, কারো ভাই মারা গেছে, বেশিরভাগই আমি দেখলাম প্রান্তিক জনগোষ্ঠীর লোক। আমরা অবশ্য দেখি যারা ইউনিভার্সিটির ছাত্র মারা গেছে, মানে শ্রেণী, ওনার কথাতে শ্রেণী বিন্যাসে ওই ক্লাসের, কিন্তু আপনার বেশিরভাগই মারা গেছে প্রান্তিক জনগোষ্ঠী। এবং এই প্রান্তিক জনগোষ্ঠী আপনার রাষ্ট্র ব্যবস্থাকে বদলে দিতে চেয়েছিল। কিন্তু আমাদের দেশের যারা এলিট সমাজ, এমন রাজনৈতিক দলগুলি, ব্যুরোক্রেসি, আর্মি, সুশীল সমাজ, সবাই কিন্তু এই বিপ্লবের এই যেটা রাষ্ট্র সম্পূর্ণ পরিবর্তন করা, এটাকে ধারণ করেনি। যে কারণে আমরা অর্ধেক পথে এসে থেমে গেছি। আমরা এখন সেই চিরচরিত সেই আগের সেই মানে ব্যবস্থাপনার দিকে যেন ক্রমান্বয়ে পিছন দিকে হেঁটে হেঁটে সেই ব্যবস্থাপনার দিকেই চলে যাচ্ছি। সেই আর একটা জিনিস যেটা আপনার আমাদের রাষ্ট্র গঠনে, এটা আমার এখানে বলতে হবে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে, সেটা হলো যে আমাদের জাতি গঠনই তো হয় নাই। আমাদের কি কোনো আইডেন্টিটি আছে? প্রেসিডেন্ট জিয়াউর রহমান এগেন উনি কিন্তু আইডেন্টিটি দেওয়ার চেষ্টা করেছিলেন, বাংলাদেশি আইডেন্টিটি। উনি বলেছিলেন যে আমরা কেন তাহলে ওয়েস্ট বেঙ্গল যারা একই ভাষায় কথা বলে তাদের কাছ থেকে আমরা কেন আলাদা রাষ্ট্র হব? তাই না? আমাদের তো একটা, যেটা একটা রিজন ডেট্রা বলে, মানে আমাদের একটা লজিক তো থাকতে হবে। সেজন্য উনি বলেছিলেন যে আমাদের এই এই ভৌগোলিক সীমানার ভিতরে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পাহাড়ি, আপনার আদিবাসী যারা আছে, সবাই মিলে আমরা একটা হিস্টোরিক্যাল প্রসেসে আমাদের দেশকে আমরা স্বাধীন করেছি। সুতরাং আমরা বাঙালি, বাংলাদেশি। সেই জাতি গঠন, আমাদের জাতি কিন্তু কমপ্লিটলি ডিভাইডেড, একটা বাঙালি ন্যাশনালিজম আর একটা বাংলাদেশি ন্যাশনালিজম। একটা ডিভাইডেড জাতি কখনো জাতি গঠন করতে পারে না, এবং জাতি গঠন না হলে আপনার রাষ্ট্র গঠনও আপনার অসুবিধা হয়ে যায়। অনেক সময় এমন আছে যে জাতি, যেরকম ইউরোপের দেশগুলি, এগুলি সবাই কিন্তু নেশন স্টেট,
তাদের আগে জাতি গঠন হয়েছে, তারপরে তারা রাষ্ট্র গঠন করেছে। কিন্তু আপনার কলোনিয়াল রাষ্ট্র যেগুলি হয়েছে, মানে মানে ইউরোপিয়ানরা যখন আফ্রিকান কান্ট্রিগুলি থেকে তারা যখন উইথড্র করে চলে যাচ্ছিল, তখন আমাদের মতো অনেক জায়গাতেই আপনার আগে রাষ্ট্রটা গঠন হয়েছে, পরে রাষ্ট্রটা গঠন হওয়ার পরে তারা Right. জনগণকে কিন্তু সংঘবদ্ধ করে এই জায়গাটাই এই জায়গায় আপনি আমি একটু শেষ করে নেই। এই যে 5 আগস্টের যে আপনার গণ অভ্যুত্থানটা হলো, এই গণ অভ্যুত্থানের পরে কিন্তু আমি কোনো বয়ান দেখি না। বয়ানটা কোথায়? আমরা কি, আমরা কেন আপনার ইন্ডিয়ার আধিপত্য সহ্য করব না? আমরা কেন আপনার ফ্যাসিস্টের জন্য কেন আমাদের এই অবস্থা হলো? আমাদের ইতিহাস কি? আমাদের কোথা থেকে আমরা এসেছি? কেন আমরা এই দেশটা প্রতিষ্ঠা করেছি? এই বয়ান তো আমি দেখতে পাচ্ছি না। আপনি বয়ান ছাড়া তো আপনি কখনো চেঞ্জ আনতে পারবেন না, কারণ লোকজনের সামনে তো আপনার একটা স্বপ্ন তুলে ধরতে পারে। এখন পর্যন্ত যে স্বপ্নটা তুলে ধরেছে সেটা অত্যন্ত অস্পষ্ট। আমরা নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশটা কি, কেমন কেন হবে? চাইবে, কার জন্য চাইবে, হু আর উই? এই প্রশ্নগুলি তো আমাদের মীমাংসিত নয়, এবং এটার উপরে অনেক সেমিনার, অনেক ডিসকাশন, অনেক কিছু হওয়া দরকার। কারণ আপনি ডিবেট এবং কনসালটেশন ছাড়া এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে না।